ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভুটানের ম্যাচ এবং সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচটাকে অবশ্যই পাখির চোখ করে রাখছেন হ্যাভিয়ার ক্যাপ্রেরা। হামজা চৌধুরীর দেশের মাটিতে ডেবিউটা এই ম্যাচের মাধ্যমে হতে যাচ্ছে, তবে সমিত সোম এই ম্যাচটাতে রেস্টে থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ। বাফুফেতে এত সাংবাদিক দেখে হতবাক জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। বাংলাদেশের ফুটবল যে নতুন শুরুর গল্প লিখছে তার প্রমাণ মিলেছে ভুটান বাংলাদেশ প্রেস কনফারেন্সে। বৃষ্টি উপেক্ষা করেই ভুটান ম্যাচের আগে অনুশীলনে নামে বাংলাদেশ। সাফ অঞ্চলের প্রতিবেশী দেশ হলেও ভুটানের বিপক্ষে ম্যাচটিকে বাংলাদেশ জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখা হচ্ছে, কারণ এশিয়ান কাপ বাছাইয়ের আগে এটি লাল সবুজের একমাত্র অনুশীলনী ম্যাচ। ৪ জনের ম্যাচটি তাই শুধু একটি প্রস্তুতি ম্যাচ নয়, এটি হতে পারে হামজা চৌধুরীর বাংলাদেশের মাটিতে অভিষেকের দিন, যা বাড়িয়ে তুলেছে ম্যাচের উত্তেজনা। দারুণ এক ম্যাচ হবে। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি, ম্যাচটিকে আমরা আমাদের প্রস্তুতি হিসেবেই দেখছি। ভুটান ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। প্রস্তুতি ম্যাচের আগে সে আমাদের সাথে 2 সেশন অনুশীলন করেছে। ফাহমিদুলকে মাঠে দেখা যেতে পারে অল্প কিছুক্ষণের জন্য। শেষ দুইবারের দেখায় ভুটানের বিপক্ষে 1 জয় 1 হার বাংলাদেশের ঝুলিতে। এবার জয়ের বিকল্প দেখছেন না দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ কোচের মুখেও ছিল হামজা বন্দনা। বাংলাদেশকে সেরা দলের আখ্যা দিয়ে ম্যাচটি কঠিন হবে বলে জানিয়েছেন ভুটান কোচ। হামজাকে নিয়ে এখন দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ। জয় পাওয়া কঠিন, তবে সেরাটা দিয়ে চেষ্টা করব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। জাতীয় স্টেডিয়াম সবার কাছে একটা অনেক বড় আবেগের জায়গা। এই জাতীয় স্টেডিয়ামে ফুটবলের অনেক স্মৃতি আছে। 2003 সালের সাফ গেমসের স্মৃতি আছে, 2010-এর এসএ গেমসের স্মৃতি আছে। বাংলাদেশ কিন্তু সেই টুর্নামেন্টগুলো জয়লাভ করেছিল। আমিনুল হক বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন, তিনি এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে, স্মৃতিচারণ করেছেন, জামাল তপুদের সাথে কথা বলেছেন এবং সামগ্রিকভাবে তার সেই স্মৃতিচারণাগুলো শুনেছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। শুনে আসবো। আমিনুল ভাই, এই মাঠে আপনার অনেক স্মৃতি, ঠিক কতদিন পর এলেন? অনেক দিন পর, আসলে কয়েক বছর পর এখানে উপস্থিত হয়েছি, কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং এই মাঠে বাংলাদেশের যে সবচেয়ে বড় অর্জন 2003 সালের সাফ ফুটবল মালদ্বীপের এগেনস্টে, সেইখানে একটি পেনাল্টি সেভের পরে এবং আমাদের সুজন গোল করার পরে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত সাফ ফুটবল আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম 2003 সালে, এবং 2010 সালে আমরা সাব গেমস এসএ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম। এই স্মৃতি আসলে এটি অন্যরকম একটি অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে দীর্ঘদিন পরে বাংলাদেশ ফুটবল টিমের একটি প্র্যাকটিস সেশনে এসেছি। আপনি টিমের সঙ্গে দেখা করেছিলেন, তাদের কি কোনো পরামর্শ দিয়েছেন কিনা? আপনি গোলকিপার ছিলেন, মিতুল মার্মার কথা আপনি বারবার বলছিলেন, অনেক ফুটবলার আছে, আপনার যে অভিজ্ঞতা, প্রায় 1.5 যুগের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কি শেয়ার করেছেন কিনা? ডেফিনেটলি আমার সাথে হামজা চৌধুরীর বেশ কিছুক্ষণ কথা হয়েছে, তার সাথে শেয়ার করলাম যে বাংলাদেশের মানুষ মানে হামজা চৌধুরীকে পেয়ে যতটুকু উচ্ছ্বাসিত হয়েছে, তার প্রতি যে বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা কিভাবে ধরে রাখা যায়, এবং সেটা আমরা আশা করি যে তোমার মাধ্যমে আমাদের পুরো দল যেভাবে উজ্জীবিত হয়েছে। ভুটানের ম্যাচ রয়েছে এবং 10ই জুন যে আমাদের সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ রয়েছে, সে ম্যাচটিতে যাতে আমরা তোমার টোটাল টিম যাতে ফুল ভালো পারফর্ম করে একদম টিম ওয়ার্কের মাধ্যমে যাতে ভালো রেজাল্ট করতে পারে, এবং আমরা সকলেই সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সেই এক্সপেকটেশন তার কাছে আমরা করেছি এবং সে খুব পজিটিভলি বলেছে ইনশাআল্লাহ যে আমরা চেষ্টা করব যে ভালো কিছু করা যায়। লাস্ট প্রশ্ন, জয় পাবেন কিনা এটা জিজ্ঞেস করবো না, কয় গোলে জিতবো আমরা এটা বলা মুশকিল, কারণ এটা প্রেডিক্ট করাটা মুশকিল, বাট আমরা ভুটানের এগেনস্টে অবশ্যই জিততে চাই এবং সিঙ্গাপুর এগেনস্টে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, সেই জয়টা আমরাও চাই এবং আমরা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে জয়ের জন্য, সো দ্যাট আমরা এই জয়কে কাজে লাগিয়ে সামনের দিকে আমাদের ফুটবলটাকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সাবেক অধিনায়ক আমিনুল হক যেটা বললেন, এই জয়কে পুঁজি করে ফুটবলের ব্র্যান্ডিংটা তারা করতে চান। জাতীয় স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আফনান পিয়াল যেমনটা বলছিলেন যে সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি বলছিলেন, এবং বর্তমানে একটা রাজনৈতিক পরিচয় তার আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে তিনি তো বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি সবার ক্যাপ্টেন। ফুটবল প্রেমী যারা আছেন তাদের কাছে তিনি ক্যাপ্টেন হিসেবেই আছেন।
এদিকে ফুটবলের অন্যান্য খবর, ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের প্রসঙ্গ। স্বাগতিক জর্ডানের বিপক্ষে আসরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়াম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এর আগে নিজেদের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার সঙ্গে গোল-শূন্য ড্র করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে পিটার বাটলার শিষ্যরা। আগের দিন রিকভারি সেশনে ব্যস্ত থাকলেও সোমবার পুরোদস্তুর প্র্যাকটিস করেছে দল। ম্যাচের কৌশলে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত করেছেন মনিকা ঋতুপর্ণারা। এই আসর দিয়ে আসন্ন এএফসির এশিয়ান কাপের প্রস্তুতি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সাবিনা মাসুরা সহ সাবজয়ী 5 ফুটবলার খেলছেন না এই ত্রিদেশীয় টুর্নামেন্ট। মামলা এবং আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলো সমাধান করেই দলে ফিরতে পারবেন সাকিব আল হাসান, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি জানিয়েছেন সাবেক ফ্যাসিস্ট সরকারের অনুগত বোর্ড পরিচালকদের সঙ্গে দূরত্ব রাখার পরামর্শ দিয়েছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদকে। তবে ক্রিকেটের বাইরের বিষয়ে বোর্ড কর্তাদের আগ্রহ নিয়ে বিরক্ত ছিলেন আসিফ মাহমুদ। ফারুক আহমেদ অন্য বোর্ড মেম্বারদের কাজ করতে দেননি, অনেকটা এমন অভিযোগে 8 জন বিসিবি পরিচালক সাবেক সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছিলেন। তাতেই ফারুকের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল আমার মন্ত্রণালয় থেকে। যমুনা টেলিভিশনের আয়োজন স্যাটারডে নাইট স্পোর্টসে ফারুক আহমেদি আবার জানিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয় থেকেই নির্দেশনা ছিল সাবেক বোর্ড মেম্বারদের যেন তিনি সাথে না রাখেন। তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছেন তখন মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ ছিল যে আগের বোর্ডে যারা ছিলেন, যে 7-8 জন 9 জন মেম্বার, তাদের যেন খুব বেশি সাথে নিয়ে তিনি কাজ না করেন। ইজ ইট ট্রু? দেখুন, আগের বোর্ডে যারা স্পষ্ট ফ্যাসিবাদের দোষর ছিলেন তারা তো অধিকাংশই পালিয়ে গেছে, আপনারা জানেন। এবং বিসিবি নতুন নেতৃত্ব আসার পরে আমাদের দিক থেকে সরাসরি এরকম কোনো দেওয়া ছিল না। আমি জানি না উনি কেন এটা বলেছেন। আমাদের দিক থেকে যেটা ছিল সেটা হচ্ছে আগের বোর্ডের যারা আওয়ামী লীগের সাথে, ফ্যাসিবাদী সংগঠনের সাথে, জুলাই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে এঙ্গেজ করে কাজ না করার। ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পেছনে যুক্তি ছিল দল হিসেবে বাংলাদেশের বাজে পারফরমেন্স। ক্রীড়া উপদেষ্টা বলেছেন সবশেষ কয়েক মাসে বিসিবি কর্তাদের সাথে মিটিংয়ে ক্রিকেটের বাইরের ব্যাপারই বোর্ড কর্তারা বেশি আলোচনা করতেন। বিগত 8-9 মাসে যেটা হয়েছে যে বোর্ডের মধ্যে ক্রিকেট ছাড়া যে আনুষঙ্গিক বিষয়গুলো ছিল সেগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এবং দেখা যায় আমি যখন বিসিবির দায়িত্বশীলদের সাথে বসেছি, আমার সাথেও খুব বেশি যে ক্রিকেট নিয়ে তারা আলোচনা করতেন তা না। আমি আমার জায়গা থেকে মেসেজটা ক্লিয়ার করেছি যে এটা আমার বিষয় না, আপনার ব্যবসা কিংবা তদবির ওই বিষয়গুলোতে আমি ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড হচ্ছে স্পোর্টসে। সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, কিন্তু এই ব্যাপারটা কতখানি বাস্তবিক? এটা তো অলওয়েজ সত্য যে আমি তো সিলেক্টর না। সিলেক্টর তো দূরের কথা, বোর্ডের কোনো ডিসিশনও, ইন্টারনাল ডিসিশনে আমি কখনো ইন্টারফেয়ার বা করতে আগ্রহী না, কারণ এটা আমার কাজ না। অবশ্যই সিলেকশন কমিটি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেটা স্বাধীনতা আছে। তবে আপনার মামলার ব্যাপারে কি প্রসিডিং হবে সেটা আপনারা জানেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে, আইন মন্ত্রণালয় আছে এখানে আর্থিক বিষয়গুলো হচ্ছে আমার মনে হয় অর্থ মন্ত্রণালয়, দুদকের সংশ্লিষ্টতা আছে। তো এই সব কিছু তো আর আমার এখতিয়ারাধীন নয়। আর সেটা বাংলাদেশের আর 10টা নাগরিকের মতো সেটা সাকিব ভাইকে ডিল করতে হবে। সবশেষ কয়েক মাসে ফুটবল ফেডারেশনের কার্যক্রমে অভিভূত ক্রীড়া উপদেষ্টা অন্য ফেডারেশনদের জন্য তারা অনুপ্রেরণা বলেও মনে করেন তিনি। পাশাপাশি দ্রুতই চালু হচ্ছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল এবং আমিনুল ইসলামকে পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিসিবির পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেওয়া হয়েছে। ফলে সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান পরিচালকরা পর্ষদ কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। রোববার আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে হাইকোর্ট রিট করেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। গত 29 মে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে 30 মে আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক মনোনয়ন দেয় এনএসসি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট করেছেন ফারুক আহমেদ। রিটে বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে, যেখানে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 5 জনকে বিবাদী করা হয়েছে, যার শুনানি হতে পারে আজ। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ফারুক আহমেদ।
সৌন্দর্যের দিক থেকে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি মুগ্ধ করবে যে কাউকে। দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, খেলোয়াড়দের থাকার জন্য প্লেয়ার্স বিল্ডিং থেকে শুরু করে সুইমিং পুল, মেডিকেল সেন্টার, ভিডিও অ্যানালিস্ট জোন। যদিও এনসিএর সব আকর্ষণের জাদুঘর, যেখানে আছে পাকিস্তান ক্রিকেটের সাফল্যের উল্লেখযোগ্য কিছু নিদর্শন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির সামনে। 2003 সালে নির্মিত এনসিএ ভবনের সুযোগ সুবিধা যে কাউকে মুগ্ধ করবে নিশ্চিত। চলুন দেখে আসি কি আছে পাকিস্তান ক্রিকেট একাডেমির ভিতরে। ড্রোন শটে দেখে নিন কিংবা দরজা দিয়ে প্রবেশ করে দেখুন, এই একাডেমি চত্বর আপনাকে মুগ্ধ করবেই। দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, সবুজ গালিচার মতো ঘাস আর নানান ফুল আর ফলের গাছে সৃষ্ট সৌন্দর্য দেখে মনে হবে এ কোনো রিসোর্ট নয় তো। পিসিবির এনসিএতে আছে অ্যাডমিন বিল্ডিং, যেখানে আছে 13টি ভিআইপি রুম। একাডেমির কোচ আর ক্যাম্প কিংবা রিহাব চলাকালীন এখানে থাকার সুযোগ পান সিনিয়র ক্রিকেটাররা। অন্য ক্রিকেটারদেরও থাকার ব্যবস্থা আছে। সেই ভবনটির নাম দেওয়া হয়েছে প্লেয়ার্স বিল্ডিং, যেখানে 16টি সুসজ্জিত রুমে থাকার ব্যবস্থা আছে ক্যাম্পে আসা ক্রিকেটারদের। ক্রিকেটারদের ডাইনিং রুমটাও অসাধারণ, তবে নামি শেফের মাধ্যমে কেবলমাত্র ফিজিও ও ট্রেনারের নির্দেশনা মেনেই এখানে রান্না করা হয় খাবার। একাডেমিতে আছে দারুণ একটি সুইমিং পুল। লাহোরের প্রচণ্ড তাপদাহে অনুশীলনের পর এখানেই নিজেদের শীতল করে নেন ক্রিকেটাররা। এছাড়াও রিহ্যাবের জন্য ব্যবহার করা হয় পুলটি। একাডেমিতে আছে একটি মেডিকেল সেন্টার ও ভিডিও অ্যানালিস্ট জোন। এছাড়াও আছে আধুনিক এক ইনডোর ট্রেনিং গ্রাউন্ড, যাকে বিশ্বের অন্যতম সেরা দাবি করে পিসিবি। এই ইনডোর গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে পাকিস্তানের প্রয়াত ইংলিশ কোচ বব উলমারের নামে। পাকিস্তান এনসিএতে আছে একটি আউটডোর ট্রেনিং গ্রাউন্ড, যেখানে আছে 16টি উইকেট, যার মধ্যে 2টি অস্ট্রেলিয়া থেকে মাটি এনে তৈরি করা হয়েছে ক্রিকেটারদের বাউন্সি কন্ডিশনের সাথে ধাতস্থ করতে। তবে এনসিএর সবচেয়ে বড় আকর্ষণ এর জাদুঘর, যার মধ্যমণি পাকিস্তানের জেতা 1992 বিশ্বকাপের ট্রফি। এছাড়াও 2009 টি20 বিশ্বকাপ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতা পাকিস্তানের ট্রফিটাও আছে এই জাদুঘরে। আছে যুব বিশ্বকাপ সহ পাকিস্তান ক্রিকেটের উল্লেখযোগ্য সব সাফল্যের নিদর্শন। এই জাদুঘর ঘুরে মুগ্ধতা প্রকাশ করেছিলেন প্রিন্স উইলিয়ামস, বিব রিচার্ডসের মতো মহারথীরা। 900 কোটি, 1100 কোটি, 1300 কোটি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কত অর্থ, কত প্রাচুর্য, এই ফিগারগুলো দিয়ে বারবার বড়াই করে থাকেন বিসিবি কর্মকর্তারা। অথচ লম্বা সময় ধরে ক্রিকেট খেলার পরও বাংলাদেশ দলের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির মতো কোনো সেন্টার এখনও তৈরি হয়নি। বিসিবি কর্মকর্তারা কি শুধু টাকার বড়াই নিয়েই থাকবেন, নাকি ক্রিকেট উন্নয়নে এমন কার্যকারী অবকাঠামোগুলো নির্মাণে দেরিতে হলেও হাত দিবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যেখানে মোট 5টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার 4টাই আছে ইন্ডিয়াতে, একটা হবে শ্রীলঙ্কাতে। একটা বড় টুর্নামেন্ট, একটা লং টুর্নামেন্ট, যেটা শুরু হচ্ছে মূলত 30শে সেপ্টেম্বর এবং সেটার পর্দা নামছে 2রা নভেম্বর। ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, একথা অনেক আগেই বলে রেখেছিল তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সময় দেশটিকে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছে আইসিসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট হওয়ায় ভারতের পাশাপাশি ভেন্যু হিসেবে নিশ্চিত হল শ্রীলঙ্কার নাম। রাজনৈতিক টানাপোড়েনের কারণেই দুই দেশের বোর্ডের সমঝোতায় হাইব্রিড মডেলে নারী বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয় আইসিসি, যেখানে সব মিলিয়ে মোট 5 ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো, যার 4টি ভেন্যুই ভারতে, বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোর, আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে পাকিস্তানের লিগ পর্বের সবগুলো ম্যাচই আয়োজন করা হবে কলম্বোতে। 30 সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে 2 নভেম্বর। আসরে অংশ নেবে মোট 8 দল। রাউন্ড রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে মোট 28টি লিগ ম্যাচ। আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, আর কোয়ালিফায়ার খেলে বাকি 2টি স্থান নিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।
উদ্বোধনী ম্যাচের জন্য বাছাই করা হয়েছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে, যেখানে লড়বে ভারত। তবে প্রতিপক্ষ কে থাকছে সেটি এখনো প্রকাশ করেনি আইসিসি। এছাড়া এই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। 29 অক্টোবর প্রথম সেমিফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে গুয়াহাটি অথবা কলম্বো। তবে এখানে থাকছে যদি কিন্তুর হিসেব। পাকিস্তান গ্রুপ পর্ব পেরোতে পারলে সেই খেলা অনুষ্ঠিত হবে কলম্বোতে, আর না পারলে সে ম্যাচ চলে যাবে বেঙ্গালুরুতে। একই নিয়মে নির্ধারণ করা হবে 2 নভেম্বরের ফাইনাল ম্যাচ। সেক্ষেত্রে ভেন্যু বেঙ্গালুরু অথবা কলম্বো। 2013 সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। এছাড়া 2016 সালের নারী বিশ্বকাপের আয়োজক ছিল তারা। সানজানা আইভি, যমুনা স্পোর্ট। হাত দিয়ে গোল দিয়েছিলেন নেইমার। খবরটা নতুন কিছু না, খবরটা পুরনো হয়ে গেছে। তবে এবার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে তিনি হাত দিয়ে গোল দিয়েছিলেন এবং এই ইনসিডেন্টের কারণে পরবর্তী সময় তো আমরা জানি যে আসলে কী হয়েছে কনসিকুয়েন্সটা। তবে তার দলও সেদিন 1-0 গোলে হেরে গেছে। এবার তিনি ক্ষমা চেয়েছেন সতীর্থ এবং ভক্তদের কাছে। সে ব্যাপারে একটা রিপোর্ট আছে, দেখে আসবো। হাত দিয়ে গোল করে ফুটবল দুনিয়ায় আলোচনায় ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় বোটাফোগোর বিপক্ষে ঘটে এমন ঘটনা। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে ক্রস থেকে হেড করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাত দিয়ে বল ছুঁয়ে জালে পাঠান নেইমার। এরপরেই বিতর্কের শুরু। প্রতিপক্ষের খেলোয়াড়রা অভিযোগ করলে ভিডিও রিপ্লে দেখে সত্যতা পান রেফারি। গোল বাতিলের পাশাপাশি হলুদ কার্ড দেখেন এই তারকা। এর আগে প্রথমার্ধেও তার নামের পাশে ছিল আরেকটি হলুদ কার্ড। তাতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিণত হয় হাস্যরসে। ট্রল মিমসে সয়লাভ ছিল ফুটবল পাড়ায়। কেউ কেউ ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অফ গড আবারও আনেন আলোচনায়, যদিও দ্রুতই ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বার্তা দিয়েছেন নেইমার। আমরা কখনো কখনো গোল করতে মরিয়া হয়ে গেলে ভুল করে বসি। আমি আমার সতীর্থ এবং ভক্তদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। যদি আমি লাল কার্ড না দেখতাম তাহলে নিশ্চিতভাবেই এই ম্যাচে আমরা 3 পয়েন্ট পেতাম। এই 3 পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক। ভুল স্বীকার করলেও রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। দ্বিতীয় হলুদ কার্ড মেনে নিলেও প্রথম হলুদ কার্ড নিয়ে বিস্মিত 33 বছর বয়সী এই ফুটবলার। আমাকে দ্বিতীয় হলুদ কার্ডটা দেখানো ঠিক আছে, কিন্তু রেফারি তো প্রথম কার্ডেই তামাশা করেছে। আমি একটা ফাউল করলাম আর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। রেফারিং এতটাই বাজে ছিল। এটা শুধুই আমার মতামত। দয়া করে আমাকে আর বাড়তি শাস্তি দেবেন না। নেইমার মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় সান্তোস। সেই সুযোগে ম্যাচের 86 মিনিটে গোল করে বোটাফোগো। শেষ পর্যন্ত 1-0 হেরে মাঠ ছাড়ে নেইমারের সান্তোস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।